আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে কোনো প্রতিকার না পাওয়া এবং বিরোধী দলের প্রস্তাবটি চাপা দিতে আরেকটি প্রস্তাব আনার প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী সদস্যদের নিয়ে সংসদ কক্ষ থেকে বের হয়ে যান। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান আগের দিন সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রশ্নে মুলতবি প্রস্তাবের কথা তুলে ধরে স্পিকারের উদ্দেশ্যে বলেন, যেহেতু এটি জন আকাঙ্ক্ষার বিষয়, গণভোটের বিষয়, প্রায় 70% মানুষের রায়ের বিষয়, তাই তারা প্রত্যাশা করেছিলেন স্পিকারের মাধ্যমে প্রতিকার পাবেন। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা। যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম, এর সপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। আমি অনুরোধ করছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, নোটিশের বিষয়বস্তু শুনেন, তারপরে আপনারা ফিল ফ্রি টু ওয়াক আউট। আপনার অ্যাবসেন্সে এই হাউসে এই নোটিশটা পড়া হয়েছে, সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। আপনাকে ধন্যবাদ। খাল খনন কর্মসূচিতে অংশ নিতে এপ্রিলে ফেনী ও ঝিনাইদহ যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এ সংক্রান্ত এক বৈঠক শেষে কথা জানান পানি সম্পদ মন্ত্রী। যে 180 দিনের কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে, যেটি আমরা জনগণের সামনে তুলে ধরেছি, 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি কবে নাগাদ আমরা এটাকে চলমান বা দৃশ্যমান করব, সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফেনী এবং ঝিনাইদহ দুইটা জেলায় তিনি সরাসরি গিয়ে উদ্বোধন করবেন। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন, এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়ে। আগামী রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আজ সচিবালয়ে ইউনিসেফ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এই জরুরি টিকাদান কর্মসূচি উপলক্ষে টিকাদান সংশ্লিষ্ট মাঠ পর্যায়ে সকলের ছুটি বাতিল করার কথাও জানান মন্ত্রী। দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ বেড়ে যাওয়া এবং শিশু মৃত্যুর ঘটনায় এই জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বৈশ্বিক টিকাদান সমন্বয়কারী সংস্থা গ্যাভির কাছ থেকে জরুরি ভিত্তিতে এই টিকা সংগ্রহ করা হয়েছে, যা পরবর্তীতে তাদেরকে ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি। সেই কারণে আমরা আগামী রবিবার থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পিং, আমরা ইমার্জেন্সি ক্যাম্পিং, ইমার্জেন্সি মানে ভ্যাকসিনেশন কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব এবং আমরা সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম। আমরা এখন 6 মাস থেকে 10 বছর দেব। লেট আস কভার দিস গ্রুপ। এরপর তো আমাদের আরো আসবে, আমরা কন্টিনিউ করব। মানে কত হলো নন স্টপ আমরা ভ্যাকসিনেশন করে যাব। আমরা আগের সরকারগুলির মতো ঘুমিয়ে থাকবো না, আমরা ইট উইল কন্টিনিউ, দ্য প্রসেস উইল কন্টিনিউ। রাজধানী পাম্পগুলোতে জ্বালানি সংকট না কাটলেও গ্রাহকদের ভোগান্তি কিছুটা কমেছে। আগের চেয়ে কিছুটা কম সময় তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। লাইনে দাঁড়ানো ভোগান্তিতে বেগ পেতে হচ্ছে অফিসগামী নগরবাসীর, আর রাইড শেয়ার চালকরা পড়ছেন বেশ বিপাকে। এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে কাজাখস্তান থেকে $76 প্রতি ব্যারেল ডিজেল ক্রয়ের প্রস্তাব পাওয়া গেছে। তামজিদ সুমনের রিপোর্ট। এপ্রিলে জ্বালানি মূল্য বাড়ছে না কিংবা তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক আছে, সরকারের এমন বক্তব্যেও স্বাভাবিক হয়নি জ্বালানি সরবরাহ পরিস্থিতি। পেট্রোল পাম্পগুলোর একই চিত্র। দীর্ঘ লাইনে অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা, তবে অপেক্ষার সময়টা একটু কমেছে। কদিনের তুলনায় বুধবার কম সময় অপেক্ষা করে তেল সংগ্রহ করেছেন গ্রাহকরা। মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা, আজকে তাও 2 ঘন্টা পাইলাম। 1.5 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে তেলটা পাইলাম, বুঝছেন, আমার একটু ভালো লাগছে, পাইছি। তো আমাদের দেশে তো তেল অকটেন উৎপাদন হয়, কেন এটা কি সিন্ডিকেট কোনো, নাকি সরকার কোনো কিছু করতে পারছে না, মেনটেনেন্স করতে পারছে না বুঝতে। আজও রেশনিং করে তেল দিচ্ছে পাম্পগুলো। সর্বোচ্চ 600 টাকার তেল পাচ্ছেন বাইক চালকরা, আর গাড়ি ভেদে 20 লিটার পর্যন্ত দেয়া হচ্ছে তেল।
প্রবলেম ধরেন অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, একটু সময় ব্যয় হচ্ছে। আমার তো পাঠা ওভার চালাই তো আমার প্রতিদিন নেওয়ার লাগে, তাই আমার ওই হয়তো 4 লিটার প্রতিদিনই খরচ হয়ে যায়। পাম্প কর্তৃপক্ষ বলছেন স্বাভাবিকের তুলনায় চাহিদা বাড়লেও পর্যাপ্ত সরবরাহ নেই ডিপোতে। চাহিদার চেয়ে আমরা তেল কম পাচ্ছি। নর্মালি 1.5 গাড়ি থেকে 2 গাড়ি আমাদের অকটেন ডিজেল আসে, সেখানে যদি মনে করেন অকটেন দেয় 9,000 লিটার, এটার কাভার আমরা কিভাবে দেব? বুধবার জ্বালানি নিয়ে সুখবর দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। কাজাখস্তান থেকে $76 প্রতি ব্যারেল ডিজেলের প্রস্তাব পাওয়া গেছে বলে জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব। প্রস্তাবটা পেয়েছি, এখন সেটা তো এটা প্রস্তাব পেলেই হবে না, সে প্রক্রিয়াগুলো শেষ করার পরে যতক্ষণ পর্যন্ত উনি সরবরাহ না করছে ততক্ষণ পর্যন্ত তো আমরা বলতে পারবো না। এবং তারা যত চাহিদা আমাদের থাকবে সে পরিমাণে কি সরবরাহ করতে পারবে এরকম আশ্বাস? না, এটা একটা নির্দিষ্ট পরিমাণ প্রস্তাব পেয়েছি আর কি আমরা। তবে প্রস্তাবগুলোর প্রক্রিয়া সম্পূর্ণ করার বিষয় রয়েছে জানিয়ে জ্বালানি বিভাগ বলছে দেশটি 1 লাখ মেট্রিক টন তেল সরবরাহ করতে পারবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ ক্রেতাদের। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। রাঙামাটিতে জ্বালানি তেল সংকট দিন দিন তীব্র হচ্ছে। সীমিত সরবরাহের কারণে কঠোর যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে তেল বিতরণ করা হচ্ছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জ্বালানি তেলের সংকটে চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেল নিতে আসা মানুষদের দীর্ঘ লাইন। রাজবাড়ীতে রোদ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এতে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চালকরা। নেত্রকোনা ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না তেল। পাশাপাশি শহরের বেশ কয়েকটি ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ না থাকায় তা বন্ধ রাখতে হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জে পেট্রোল পাম্পগুলোতে সকাল থেকে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের চালকরা তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ছোটাছুটি করছেন। অনেক পাম্পে তেল নেই সাইনবোর্ড ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছে। এছাড়া বেনাপোলেও পাম্পের জ্বালানি তেল সংকট দেখা যাচ্ছে, আর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ইরান যুদ্ধের কারণে অতিরিক্ত দামে জ্বালানি তেল কেনায় যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে এনবিআর ভবনে সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি এবং আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা শেষে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা ভাবছে সরকার। এতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাজ চলছে। বাজেটে নারী, শিশু ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভর্তুকি সহ সুযোগ সুবিধা বাড়ানো হবে জানিয়ে তিনি জানান, বাজেট প্রণয়নে সর্বস্তরে মানুষের কথা ভাবা হচ্ছে। দেশে বিনিয়োগের পরিবেশে আস্থা সৃষ্টি করা জরুরি উল্লেখ করে মন্ত্রী বলেন, সার্বিকভাবে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার গুরুত্ব দিচ্ছে। আমাদের মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটা মাথায় রেখে বাজেটটা করতে হবে যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। বর্তমানে রিজার্ভ ভালো অবস্থানে থাকলেও মূল্যস্ফীতি সন্তোষজনক নয়। এর সঙ্গে কর্মসংস্থান সংকট রয়েছে। মধ্যপ্রাচ্য অস্থিরতায় দেশের অর্থনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে। দুপুরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সৃষ্ট ও সম্ভাব্য বিরূপ পরিস্থিতি মোকাবেলায় করণীয় জানতে ইলেকট্রনিক মিডিয়ায় বিজনেস এডিটরদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, রিজার্ভ ছাড়া অর্থনীতির সব সূচকই নিম্নমুখী রয়েছে। রাজনৈতিক প্রভাবের কারণে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে এ ধরনের প্রভাব আর পড়তে দেয়া হবে না। গভর্নর বলেন, রাজস্ব আদায় বাড়াতে ক্যাশলেস লেনদেনে গুরুত্ব দেয়া হচ্ছে। অনেকগুলো ইন্ডিকেটরই খুব একটা ভালো অবস্থায় নাই। আমরা যদি দেখি যে আমাদের মূলত রিজার্ভের অবস্থা ভালো, রিজনেবল অবস্থায় আছে। আমাদের ইনফ্লেশন কিছুটা কন্ট্রোলে থাকলেও এটা খুব একটা কন্ট্রোলে আনতে পারি নাই, তারপরে যথেষ্ট কন্ট্রোলে আছে এই সিচুয়েশনে। কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট ডিগ্রোথ হচ্ছে,
আমাদের ইনভেস্টমেন্ট ডিগ্রোথ হচ্ছে। ধানমন্ডি লেকের হারিয়ে যাওয়া সবুজায়ন ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। দুপুরে ধানমন্ডি লেক পরিদর্শন শেষে তিনি বলেন, লেকের আশেপাশে গড়ে ওঠা অসংখ্য অবৈধ দোকানপাট শুধু সৌন্দর্য নষ্ট করছে না, বরং পরিবেশেরও মারাত্মক ক্ষতি করছে। এসব অনিয়ন্ত্রিত স্থাপনার কারণে লেকের স্বাভাবিক পরিবেশ ও বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়ছে। তিনি আরও জানান, খুব শিগগিরই এসব অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হবে। পাশাপাশি টেকসই ও কার্যকর পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে আগামী সপ্তাহে ধানমন্ডি এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে একটি সমন্বিত কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। ধানমন্ডি লেকের চারপাশের অবস্থাটা পর্যবেক্ষণের জন্য, কারণ এটাকে কোনো কমার্শিয়াল এরিয়া বানানোর জন্য বা বাজার বানানোর জন্য বা মার্কেট বানানোর জন্য কিন্তু আমরা এখানে তৈরি না। প্রকৃতি যেভাবে নর্মাল ছিল সেইভাবে থাকবে। এই ব্যাপারে আমরা ধানমন্ডির বাসিন্দা যারা আছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বসে, অর্থাৎ এই ধানমন্ডির লোকজন কিভাবে চায় সিটি কর্পোরেশন সেইভাবেই দেখবে। রাজধানী গুলশানে এক শিল্পপতি ফ্ল্যাট দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনায় সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর 2 ছেলে সহ 4 জনের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহ এ আদেশ দেন। পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী, মেরিনা ইরশাদ ও আশিকুর রহমান। বাদীপক্ষের আইনজীবীরা জানান, নির্ধারিত তারিখে আদালতে হাজির না হয় তাদের জামিন বাতিলের আবেদন করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী গুলশানের একটি ভবনে ফ্ল্যাট দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ আনা হয়। এ ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।